রাইডার্স টু দ্য সি এত বড় একটা নাটক, সে নাটকটা আজকে ক্লাসে একেবারে জলের মতন স্পষ্ট এবং মাত্র কয়েক মিনিটে এই 15 পাতার এত বড় একটা নাটক হাতের মুঠোয় চলে আসবে, ভেতরে কোনো ডাউট থাকবে না। এমসিকিউ পাতাল ফুরে দিক আমরা পারবো, তার জন্য পুরো ক্লাসটা মন দিয়ে করতে হবে। আচ্ছা, একদমই নাটকটা খুব সহজে আমরা বুঝি। রাইডার্স টু দ্য সি এটা কিন্তু একটা সেল্টিক মাইথোলজি। আমার সঙ্গে বলবো কি মাইথোলজি? যেই যেই জায়গাগুলো মেন জায়গা, এবং এটি একটি ওয়ান অ্যাক্ট প্লে, এবং এই নাটকে থিম অফ ফ্যাটালিজম অর্থাৎ আমাদের যে ভাগ্য, প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার যে ভাগ্য, সেটা কিন্তু এখানে আছে। এই নাটকে রুরাল লাইফ এন্ড লোকাল ডায়ালেক্ট ইউজ করা হয়, মানে ওই গ্রাম্য জীবন এবং লোকাল ভাষায় ব্যবহার করা হয়। যিনি লিখেছেন তার নাম জন মিলিংটন সিঞ্জ, আমরা তাকে JM সিঞ্জ বলি। তিনি একজন আইরিশ প্লে রাইট। নাটক যখন শুরু হয় আমরা দেখি নরা নাচতে নাচতে, নরা ফাইতে যেরকম ডান্স সাকি সাকি করতে করতে নরা ওই কটেজ কিচেনে প্রবেশ করে, এসে জিজ্ঞাসা করে কাকে? ক্যাথলিনকে। তাহলে নরা প্রশ্ন করে ক্যাথলিনকে, এই মা কোথায় রে, মা কই? ক্যাথলিন জবাব দেয় মা ঘুমোচ্ছে। যদি ঘুমোতে পারে, যদি ঈশ্বর তাকে ঘুমোতে দেয়, কারণ মা তো ভালো নেই, কারণ মায়ের সন্তান মাইকেল 9 দিন ধরে তার কোনো খোঁজ নেই। আবার ক্যাথলিন প্রশ্ন করলেই নরা তোর হাতে ওটা কি? ওই পুটলিটা কিসের? কি আছে ওতে? বলল আর বলিস না, এই মা শুনছে না তো, বলিস না, এর মধ্যে একটা জামা আছে আর প্লেন স্টকিং মানে মোজা। আর ওই ইয়াং প্রিস্ট, আমি আসছিলাম রাস্তা দিয়ে আমায় দিল, বলল এটা মাইকেলের কিনা দেখতে। তো ওই লোক কোথায় পেয়েছে? বললো এইটা ডনিগালে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? ডনিগালে পাওয়া গেছে। কি করে পাওয়া গেছে সেটাও আমরা জানবো। তা বলল হাস, এটা মাইকেলের কি করে হয়, ও অত দূরে কি করে যাবে? এই কথোপকথনের মধ্যে তাহলে বললো চল মা ঘুম থেকে জাগার আগেই শিগগিরই এইটা আমরা লুকিয়ে রাখি। কোথায় লুকিয়ে রাখবে? টার্ফ লফটে। কোথায় লুকিয়ে রাখবে? টার্ফ লফটে। টার্ফ লফট মানে কি? যেখানে তোমার সমস্ত জ্বালানি রাখা হয়। তো আমাদের ক্যাথলিন কিন্তু খুব সন্তর্পণে মনে রাখবে, এই গল্পে নরা সব থেকে বেশি কথা ক্যাথলিনের সঙ্গে বলে, আর নরার সঙ্গে কিন্তু অন্যান্য চরিত্রের কথা কম হয়। তো যাই হোক, ক্যাথলিন মই দিয়ে উঠছে ওই টার্ফ লফটে রাখার জন্য। সেই সময় আমাদের মরিয়া এসে হাজির। কে? কালকে আজকে সন্ধ্যের জন্য এবং কালকে সকালের জন্য কি জ্বালানি অভাব পড়লো নাকি? কম পড়ে গেল? তুই উপরে উঠেছিস কেন? ওই যে কেক বানাচ্ছিলাম। তাহলে আমাদের এই ক্যাথলিন কিন্তু কেক তৈরি করছিল যখন নরা ওই ঘরে প্রবেশ করছে। ওই কেক বানাচ্ছি কার জন্য? ওই দাদা বলছে ও যদি যখন কনিমরায় যাবে তখন ওই কেকটা নিয়ে যাবে। ভালো করে বুঝবে, এখানে 3টে জায়গার পরিচয় আছে। এখনো গালওয়ে, যেখানে তারা স্পেশাল মার্কেট একটা, যেমন বড় হাট বাজার, আর কনিমরা ধর আমাদের গাইঘাটা বাজার, যেখানে আমরা প্রতিদিন যাই টুকিটাকি কেনাকাটার জন্য। তো কনিমার অত্যন্ত কাছে, গালওয়ে একটু দূরে, আর একটা জায়গা আছে ডনিগাল। এই 3টে জায়গার কিন্তু আমরা পরিচয় পাবো। এখান থেকে বিভিন্ন জন বিভিন্ন কিছু কিনবে। তো আচ্ছা ঠিক আছে, কিন্তু ইয়াং প্রিস্টকে বলেছিস যে মাইকেল তো গেছে গেছে, বাটলেকে যেন বাধা দেয়, বাটলে যেন না সমুদ্রে যায়। কিন্তু বলেছি জানো তো, ইয়াং প্রিস্ট বলেছে ওকে বাধা দেবে না, এবং বলছে তোমার চিন্তা নেই, ভগবান তোমার প্রতি এত নির্দয়ী না, ভগবান তোমায় একেবারে নিঃসন্তান করে দেবে না। বলছে ও তাহলে যাচ্ছেই? বলে হ্যাঁ ও যাবেই। তা কোথায় বাবু, এখন কোথায়? এখন সমুদ্রের পরিস্থিতি কেমন? তো বললো এখন মিডলিং ব্যাড, মানে মাঝারি, ওই একটু ভালো একটু খারাপ। এই কথোপকথনের মাঝে আমাদের বাটলে বাবু এসে হাজির।
এই ক্যাথলিন, দড়িটা দে তো। দড়ি? কিসের দড়ি? আরে যেই দড়িটা দিয়ে আমি হলটার বানাবো। হলটার মানে কি? ওই ঘোড়ার লাগাম টানা দড়ি, মানে ঘোড়ার গলায় যে দড়িটা দেওয়া হয় সেই দড়িটা দিয়ে ঘোড়াকে লাগাম টানতা, সেই দড়িটা দে। কোথায় বলেছে দড়ি? দড়ি তো সেই আমি ওই তক্তার উপর একটা পেরেকে রেখে দিয়েছি। পেরেকে রেখে দিয়েছিস কেন? আর বলিস না দাদা, ওইখানে পেরেকে না রাখলে ওই কালো পায়ের শুয়োর গুলো না চিবিয়ে চিবিয়ে নষ্ট করে দেয়। তাই নাকি? তাই একটা কাজ কর, আমি তো যাচ্ছি, আমি গালওয়ে ফেয়ারে যাচ্ছি, যদি কোনো ভালো জবার আসে তাহলে কিন্তু জবার কারা, যারা এই গবাদি পশু নিয়ে ব্যবসা করে, তাহলে কিন্তু বিক্রি করে দিস। আর এরা তো জানিস রাইয়ের ক্ষেতটাকে নষ্ট করে দেয়। কিসের ক্ষেত বললাম? রাইয়ের ক্ষেত। দেখো আমি প্রত্যেকটা মেন জায়গা কিন্তু টাচ করছি এবং এখান থেকেই প্রশ্ন আসে। এর মাঝে প্রশ্ন করে যে ইজ শি কামিং টু দা পায়ার। এই পায়ার কথার অর্থ বন্দর। এখানে সি মানে অনেকেই মনে করতে পারে মরিয়াকে বলা হয়েছে, না, এখানে কিন্তু বোট, নৌকাটা। ও নৌকাটা বন্দরে আসছে, কারণ নৌকাটা সপ্তাহে দু একবারই আসে। এই সপ্তাহে আসছে, তাই আমাকে অ্যাট এনি কস্ট বাটলে বলছে যেতে হবে, কারণ আমাকে ব্যবসা করতে হবে, সংসার চালাতে হবে। তা মা বলছে, বাবুরে এই 1000 ঘোড়ার ব্যবসা কি আমার ছেলের কাছে? আমার একটা ছেলের মাইকেলের 9 দিন ধরে খোঁজ নেই, ও আদৌ ফিরবে কিনা আমরা জানি না। তুই আছিস একটা ছেলে, তুই চলে যাস, আমরা কি করে বাঁচবো? যাই হোক, এই সমস্ত কথায়ও কিন্তু ভ্রুক্ষেপ করে না, কারণ আমাদের ছেলেদের জীবন, তোমাকে উপার্জন করতে হবে, বাড়ির বাইরে তোমাকে বেরোতেই হবে। তো মা তাকে অনেক রকম কথা বলল যে তুই কেন শুনবি বয়স্ক মায়ের কথা। এখন শুনতে শুনতে আমাদের বাটলে তার টোব্যাকো অ্যান্ড পার্স নিয়ে সে কিন্তু ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে কি নিল? টোব্যাকো অ্যান্ড পার্স, তার তামাক আর তার পার্সটা নিয়ে বেরিয়ে গেল। মা কিন্তু ভালো কিছু বলে তাকে বিদায় দেয়নি। মা কি বলেছে? যাচ্ছিস আর ফিরবি না। তখন আমাদের ক্যাথরিন বলছে, তোমার মুখে ভালো কোনো কথা নেই? হ্যাঁ, ছেলেটা যাচ্ছে দূরের এক জায়গায়, তুমি কোথায় তাকে আশীর্বাদ করবে তা না, বুড়ি তুমি তার অভিশাপ দিলে? তোমার মুখে একটাও ভালো কথা নেই। আর দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি দাদাকে রুটি দিতে। হ্যাঁ, বিট অফ ব্রেড তাকে দেওয়া হয়নি। বেচারি তো না খেয়ে মরে যাবে। এই যাও দিন, যাও রুটি নিয়ে যাও, দিয়ে আসো গিয়ে। এই নড়া, মারে ওই লাঠিটা দে তো, যদি পড়ে টড়ি যায়, এমনি মাথার ঠিক নেই। ওই লাঠিটা কিন্তু কণিমরা থেকে কেনা। কোথা থেকে কেনা? কণিমরা থেকে কেনা। তখন নরা জিজ্ঞাসা করেছিল কোন লাঠিটা? আরে লাঠি ওই যে কণিমরা থেকে কিনেছি যে। তো এই যে অ্যাবসেন্সটা তৈরি হয়েছে, আমাদের মরিয়া চলে গেছে, বাটলেও চলে গেছে। মরিয়া বাটলের পেছন পেছন খাবার দিতে গেছে। তো কত সহজ একটা নাটক। এবং যাবার সময় ওই যে অ্যাবসেন্স ক্রিয়েট হলো, ওই অ্যাবসেন্সে কিন্তু আমাদের নরা আর আমাদের ক্যাথরিন ওই পুটুলিটা নামাবে ফর দি আইডেন্টিফিকেশন, যে এইটা সত্যি মাইকেলের কিনা। তারা নামালো এবং বাঁধনটা এতটাই শক্ত, কারণ লবণ জলে ছিল তো, নোনা জলে শক্ত হয়ে গেছে, ব্ল্যাক নট, কালো বাঁধন পড়ে গেছে, যে ওই ব্ল্যাক নটটা 7 দিনেও খোলা যাবে না এমনটা বলছে। তাই নাকি? 7 দিনেও খোলা যাবে না? তাহলে একটা কাজ কর, ছুরি নিয়ে আয়, ছুরি নিয়ে আয়। ওই ছুরিটা যিনি বিক্রি করতে এসেছিলেন সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা দাদা, এখান থেকে ডনিগাল যেতে কতদিন লাগে? যদি বলছে আপনি হেঁটে যান তাহলে কদিন? 7 দিন লাগবে। তাই না? এই ছোট ছোট জায়গাগুলো তার ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করা হয়েছিল, কারণ আমাদের মাইকেলকে কোথায় পাওয়া গেছে? ডনিগালে পাওয়া গেছে। কি করে পাওয়া গেল ওইখানে? কে পেয়েছে? তখন আমরা জানি যে দুজন মানুষ তারা দাঁড় চালাচ্ছিল, নৌকা চালাচ্ছিল। সেই দুজন মানুষ কখন চালাচ্ছিল? বিফোর কক ক্রোড, মানে মোরগ ডাকার আগে, মানে একটু ভোর ভোর বেলায়। সেই সময় তাদের একজনের দাঁড়ে ওই আমাদের মাইকেলের জামাটা বাঁধে। তো ওই সময় তার আইডেন্টিফিকেশনের জন্য তারা প্লেন স্টকিংটা, জামার টুকরোটা বা জামার অবশিষ্ট অংশটা খুলে খুলে দেখছে যে হ্যাঁ,
এই যে জামাটা, এই জামার পিস কোথা থেকে কেনা? গালওয়ে ফেয়ার থেকে কেনা। 3টে জামা বানানো হয়েছিল, একটা বাটলে পড়ে গেছে, একটা এইভাবে এখানে রয়েছে, আরেকটা তো ওই দাদার সঙ্গে। তার মানে আমার দাদা, এটা কিন্তু আমার ওই মাইকেলেরই জামা। আজ বিশেষ করে মোজাটা, যে মোজাটা আমি সেলাই করেছি, নড়া বলছে জঘন্য সেলাই হয়েছে। কারণ দেখো 3 স্কোর, 3 স্কোর মানে 320, অর্থাৎ 60টা সেলাই। ধরো এটা যদি মোজা হয়, তাহলে এই মোজা অনেক সময় দেখা যায় এইখানে 60 বার সেলাই করবে, আবার কিছুটা জায়গা ফাঁকা রাখবে, আবার 60 বার সেলাই করবে, কিছুটা জায়গা ফর ডেকোরেশন। তা 3 স্কোর মানে 60টা সেলাই দিয়েছে স্টিচেস, আর 4 লেফট, 4টে সেলাই ফাঁকা রেখেছে। তাহলে দেখ এইটা মিলে গেছে। তাহলে এটা 100% কার? আমাদের দাদা মাইকেলের। তো মাকে কি করে বলবো? মা কি করে যদি জানে সত্যতা, কিভাবে মা মেনে নেবে? ততক্ষণে মা কিন্তু হাজির, বিষণ্ণ, চিন্তিত। তা মা বলল, আমি এক ভয়ানক দৃশ্য দেখেছি। কি দৃশ্য দেখেছো তুমি? আরে বলো। বলে না মা চুপচাপ। আরে আমাদের ক্যাথলিক, কি দৃশ্য দেখেছো? বলছে আমি দেখেছি, ব্রাইড দ্বারা দেখেছে এক ভদ্রলোক, তার কোলে একটা অল্প বয়সের সন্তান। এটা একটা মাইথোলজিক্যাল, সেল্টিক মাইথোলজিক্যাল তোমার রেফারেন্স, যেখানে একটা ভয়ঙ্কর দৃশ্য। আসলে আমাদের জীবনটাই যে আমাদের লাইফ সাইকেল, যে আমাদের মৃত্যু, যারা যারা বয়স্ক তারা মরছে, আবার অল্প বয়সদের মৃত্যুর জন্য ঠেলে দেওয়া হচ্ছে। সন্তান যদি ছেলে সন্তান আমাদের পরিবারে আসে, তার মানে আমরা এটাই ভাবি যে এ আগামী দিনে আমাদের পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেবে। এই যে রেসপন্সিবিলিটির প্রেশার, কেউ যখন জন্মায় ছেলে সন্তান, তার উপরে রেসপন্সিবিলিটির প্রেশার কিন্তু দেওয়া হয়। তো এই রেফারেন্সটা এখানে টানা হয়েছে। তা বললো, তুমি কি দেখেছো মা, বলো না। আসলে আমাদের যে বাটলে, সে বাটলে কোথায় যাবে? গালওয়ে ফেয়ারে। কিসের জন্য যাবে? ঘোড়া বিক্রি করতে। তা সে কোন ঘোড়ায় করে যাবে? রেড মেয়ারে করে যাবে। আর তার পেছনে কে থাকবে? গ্রে পনি। এবার বলছে, আমি দেখেছি বাটলে তো রেড মেয়ারে করে আসছেই, আমি মাইকেলকেও দেখলাম গ্রে পনির ওপরে চড়ে আসছে। বলে, তুমি মাইকেলকে কি করে দেখেছো? এই দেখো মাইকেলের মৃত, যে মারা গেছে, তার সমস্ত জামা, তার মোজাই যে। তখন মা বুঝতে পারলো। এই সময় কিন্তু আমাদের নরা প্রচন্ড কান্না করছিল, যাতে মা এসে দেখতে না পায় যে নরা কান্না করছে। তাই ওই পুতুলিটাকে তারা একটা চিমনি কর্নারে লুকিয়ে রেখে, কোথায়? চিমনি কর্নারে লুকিয়ে রেখে নরাকে বলল, তুই একটু আড়ালে আবদালে থাক, যাতে তোর উপরে আলোটা না পড়ে। কিন্তু মা তো শেষমেশ জানলো। মা এখানে দুঃখের কথা বলবে, হায় রে কপাল আমার, আমার 6টা ছেলে ছিল, আমার স্বামী ছিল, আমার শ্বশুর ছিল, সব এই সমুদ্রের কোলে মারা গেছে। আমার 6টা ছেলের নাম মাইকেল, সিমাস, প্যাচ, স্টেফেন, সন, বাটলে। এই সিমাস আর ফাদার, অর্থাৎ সিমাস এবং সিমাসের বাবা, অর্থাৎ মরিয়া ছেলে এবং তার স্বামী, ডার্ক নাইটে সমুদ্রে ডুবে মারা যায়। কোনো দেহ চিহ্ন পাওয়া যায় না। এই প্যাচ খুঁড়ো, অর্থাৎ একটা নৌকা উল্টে গিয়ে মারা যায়। স্টেফেন অ্যান্ড সন, তারা বে অফ গ্রিগরিতে মারা যায়, কোন একটা জায়গার নাম, খুব ভালো করে পড়বে। আর আমাদের মাইকেল ডনিগালে ডুবে মারা যায়। কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না? 9 দিন ধরে। আর আমাদের বাটলে তাহলে কি করে মারা যায় রে? বাটলে মারা যায় আসলেই নৌকায় করে বা জাহাজে করে। যখন এই রেড মেয়ার আর গ্রে পনি ছিল, হতে পারে আমাদের বাটলে ওই নৌকার ধারে ছিল, তখনই গ্রে পনিটা তাকে লাথি দেয় এবং ও সমুদ্রে পড়ে যায় আর মারা যায়। আর এর মধ্যেই কিন্তু ক্যাথরিন নড়ার কষ্ট হচ্ছে যে এই মাইকেলের কথা ভেবে, যে মাইকেল ছিল একজন ভালো নৌকা চালক, সেই মাইকেলের কোনো দেহটুকু পাওয়া যায় না, শুধু পাওয়া যায় তার প্লেন স্টকিং আর শার্টের একটা টুকরো।
বা একটা শার্টের অংশ। এই তো পুরুষের জীবন। তা মা বলছে আমার আর কারো জন্য কষ্ট করতে হবে না, কারো জন্য আমার আর ওই হলি ওয়াটার আনতে হবে না তোমার ওই সামিহাতে, মানে সামিয়া মানে আমরা যেটাকে সাধ্য শান্তির কাজ বলি। আর কেউ নেই, কিসের চিন্তা, কিসের ভাবনা, কারো জন্য এবার আমি শান্তিতে ঘুমোতে পারবো। এরকম বলতে বলতে প্রায় কতজন মহিলা, 4 জন মহিলা, তারা নিজেদেরকে ক্রসিং করতে করতে, অর্থাৎ যেরকম খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, তারা ঘরের ভিতরে প্রবেশ করলো। তারা প্রত্যেকেই কিন্তু সঙ্গ দেবার জন্য এসছে। কাকে? মরিয়াকে, সান্ত্বনা প্রদানের জন্য। মা ভাবছে আমি লোকের বাড়িতে সান্ত্বনা দিতে যেতাম, কারণ এটা ওই আইল্যান্ডে। কোন আইল্যান্ড? আইল্যান্ড হচ্ছে অ্যারান আইল্যান্ড। সে অ্যারান আইল্যান্ডটা কোথায়? ওয়েস্ট আয়ারল্যান্ডে। কোন আয়ারল্যান্ডে? ওয়েস্ট আয়ারল্যান্ডে। আর এই আইল্যান্ডের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একই ঘটনা ঘটে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু একটা পরমতম সত্যতা ওদের কাছে, তাই না? তারপর বাটলের দেহটাকে আনা হলো এবং ঘরের মধ্যে একটা টেবিলের উপরে রাখা হলো, এবং মা বলছে ওরে, এই যে ইমান সিমন, স্টেফেন ফিপি, কলামসন, এই 3 যে বন্ধু আছে, কার বন্ধু আছে এই 3 বন্ধু? এই 3 বন্ধু কিন্তু বাটলের বন্ধু। এদের সঙ্গে এদের কোনো মিল নেই। এই 3 বন্ধু ইনফর্ম করেছে কাকে? নরাকে, যে তোমার দাদা সমুদ্রে যাবেই, ঠিক আছে, সুতরাং তাকে তোমরা আটকাতে পারবে না। তাই মা বলছে একটা কাজ কর, ইমনকে ডাক দে। কি বানাতে হবে? কফিন বানাতে হবে। তাই কাকে ডাক দিতে বলেছে? ইমনকে ডাক দিতে বলেছে, কফিন বানাবে। ইমন আর একটা লোক, তারা দুজন মিলে কফিন বানাচ্ছে, এবং কফিনের তক্তা কিন্তু হোয়াইট বোর্ডস আগে থেকেই আনা। কোথা থেকে? গালওয়ে থেকে আনা, আগে থেকেই। তো কফিন বানানো হয়ে গেল, এবং মা সবার শেষে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। অনেকেই তো আছে সমুদ্রে ডুবে মারা যায়, ক্লিন বিউরিয়াল তাদের হয়, সন্তানের খোঁজ পায় না। আমি তো ভাগ্য, আমার ছেলের এই অবশিষ্ট জামা মৌজাটুকু পেয়েছি, ওর ভাইয়ের চারপাশে ছড়িয়ে রেখে দিয়েছি, দুজনকে একসঙ্গে সমাধিত করব। ক্লিন বিউরিয়ালে গেছে কে? বাটলে। কারণ কোনো পুরুষই পৃথিবীতে আজীবন বেঁচে থাকে না। সব থেকে চরমতম সত্য কথা এটা, কোনো পুরুষই বেঁচে থাকবে না। আমরা দুদিন কষ্ট করব ঠিকই, কিন্তু কষ্টটা আমরা আস্তে আস্তে ভুলে যাব। আর মা জানে যে আমিও আর বেশি দিন বাঁচবো না, কারণ আমরা তো এখন অনাহারে মারাই যাব, কারণ আমাদের সংসারের উপার্জন করার মতন আর কেউই রইল না। এই হলো টোটাল নাটকটা, অত্যন্ত সোজা, অত্যন্ত সহজ। আরো একটা জিনিস, ওই দুজন মানুষ তারা কিন্তু প্রোটিন নিয়ে যাচ্ছিল। এই প্রোটিন মানে আমি জানি দেশি মদ বা চোলাই মদ, যেটাকে আমরা দেশি মদ বলি, দেশি দেশি। তো সেই যেই দুজন মানুষ ওই প্রোটিন নিয়ে যাচ্ছিল, তারা কার দেহ পেয়েছে? মাইকেলের দেহ পেয়েছে। কোথায় পেয়েছে? ডনিগালে পেয়েছে। কোন দিকে পেয়েছে? নর্থে পেয়েছে। খেয়াল রাখতে হবে, তাদের জায়গাটাই ওয়েস্টে, বাদ বাকি ম্যাক্সিমাম ঘটনা কিন্তু নর্থে। খেয়াল রাখতে হবে, এই ছোট ছোট দিকগুলো তোমরা খেয়াল রাখো। আশা করছি নাটকটা ভীষণ সোজা, এবং এটাও মাথায় রাখো, তোমাদের 4th সেমে কিন্তু এত বড় নাটক থেকে আমরা মাত্র 4টে কোশ্চেন করব। পাতালপুরে দিক না, বললাম না পাতালপুরে ব্রড কোশ্চেন আসুক, কোনো ব্যাপার না, আমরা পারবো। আমি তোদেরকে এমসিকিউ করছি, এমসিকিউ জিজ্ঞাসা করছি, এখান থেকে তোরা পারবি। এইটুকুনি বোঝার পরে কয়েকটা এমসিকিউ তোরা এমনি পারবি। আচ্ছা, ওই যে নরার হাতে যে পুটুলিটা ছিল, সেটা কোথায় পাওয়া গেছে? সবাই মিলে বল। কারা পেয়েছে? দুজন মানুষ। তারা কি করছিল? বৈঠা বইছিল। তাদের ওই বৈঠায় কি ছিল? প্রোটিন। প্রোটিন মানে কি? চোলাই মদ। তারা পেয়েছে, তাই তো? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, মরিয়া কাকে বলেছিল ওই কফিনটা বানানোর জন্য? ইমান সিমন। ইমান সিমন একটা ওল্ড ম্যান বানিয়েছে। আচ্ছা, ওই কফিনের জন্য যে তক্তাগুলো, কালার কি? কোথা থেকে এনেছে ওগুলো? গালওয়ে। গালওয়ে থেকে আর একটা জিনিস এনেছিল, কি বলতো? শার্টের পিস, মনে আছে তো? ভেরি গুড। আচ্ছা, আমাদের ক্যাথলিন ওই দড়িটা, কোন দড়িটা বলতো? যেই দড়িটা দিয়ে হল্টার বানাবে, ওই দড়িটা পেরেকের উপর রেখেছিল, কেন বল দিন? কালো পাওয়ালা শুয়োরগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে তাই। আচ্ছা, শুয়োরগুলোকে বিক্রি করে দেবার কথা কেন বলেছে?
রাই শস্য নষ্ট করে দেবে। কার কাছে বিক্রি করে দেবে? এই বল না, জবার। আর কার কাছে? জবার কারা? যারা ওই ক্যাটল সেলার, বিক্রি কিনি করে যারা, গবাদি পশু। আচ্ছা, ওই যে পুটুলিটা, ওই পুটুলিটা কোথায় রেখেছিল? প্রথমে টার্ফ লফট, তারপরে কোথায়? আচ্ছা, ইফ শি কামিং টু পায়ার, এই পায়ার মানে কি? বন্দর। পায়ার মানে কি? ডক। পায়ার মানে? এই সি মানে কে? দা বোট, জাহাজটা কিন্তু, তাই না? আচ্ছা, আমাদের যে বাটলে যাবার সময় কি নিয়ে গেছিল? রুটি না কেক? কিছু নিতে পারিনি, কিছুই নিতে পারিনি, কিন্তু ও দিতেই তো পারিনি, তাই না? আচ্ছা, কেকটা নিয়ে যাবে কোথায় যাবার সময়? কনিমরায়, কারণ কাছে তো, কেক খেতে খেতে চলে যাব। আর গালওয়েতে যাবার সময় কি নিয়ে যাবে? হ্যাঁ, রুটি। মনে থাকবে? আচ্ছা, এখানে আরো কোশ্চেন। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করে যে মরিয়া সব থেকে বেশি কাকে ভালোবাসে? না, মাইকেলকে। মরিয়া অ্যাডর্স বা ফন্ড বা ইজ মোর ফন্ডার অফ মাইকেল। তাই ওই ক্লাসটা যে তোমরা করছো তার সঙ্গে এমসিকিউ গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মরিয়া সব থেকে বেশি ভালোবাসে কাকে? মাইকেলকে। আচ্ছা, ওই মোজাতে কটা সেলাই করা? 60, 63 স্কোর। স্কোর মানে 20, আর কটা ছাড়া? দুটো। চারটে ছাড়া? আচ্ছা, তাহলে চারটে, তাহলে 4 লেফট আর 60 স্টিচেস। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা আমায় বলো দেখি, এইখানে যে থিম, কোন থিম প্রকাশ পাচ্ছে? থিম অফ ফ্যাটালিজম। কি বললাম? থিম অফ, এটা ওয়ান অ্যাক্ট প্লে তো নাকি? ওয়ান অ্যাক্ট প্লে। আচ্ছা, অয়েল স্কিনসটা মানে কি? ওই তৈলাক্ত ন্যাকড়া। কোথায় ছিল সেগুলো? ওই বলছে চিকেন, না কিচেন, কটেজ কিচেনে, তাই তো? হ্যাঁ, কটেজ কিচেনে। আচ্ছা, তোমরা বলো তো যে গালওয়ে ফেয়ারে আমাদের বাটলে কি নিয়ে যাবে? তার মা বলেছিল যে 100 ঘোড়া ইকুয়ালস টু আমার সন্তান কি হয়? 1000 ঘোড়া। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ট্রু ফলস এর ক্ষেত্রে। আচ্ছা, আমাদের বাটলে কোন ঘোড়ায় করে যাবে? আর কোন ঘোড়ায় করে, তার কোন ঘোড়ায় তার পেছনে থাকবে? আচ্ছা, বাটলেকে যে গ্রে পনি লাথি মেরে ফেলে দিয়েছিল, ইনফর্ম করেছিল, মানে এটা বলেছিল কে? ওয়ান অফ দি উইমেন। খেয়াল রাখবে, ইট ওয়াজ ইনফর্মড বাই ওয়ান অফ দি উইমেন। ওই যে 4 জন ভদ্রমহিলা এসেছিল কান্নাকাটি করতে, ওর মধ্যে একজন বলেছে এটা বাটলের কে? বাটলেকে ফেলে দিয়েছে কে? ওই গ্রে পনি। তাহলে আর কোনো সন্দেহ আশা করি এই নাটক থেকে তোমাদের রইল না। এই নাটকে আগে ভালো করে বুঝে নিলে, এমসিকিউ আলোচনা করে নিলাম, তারপর তোমরা কিন্তু অবশ্যই ওয়ান লাইনার পাঞ্চ আমাদের নোটসের, এবং ডিফিকাল্ট এমসিকিউ আমি দিয়েছি, এবং বেশ কিছু পরীক্ষায় আমি আরো ভয়ানক প্রশ্ন করেছি সেগুলো, এবং বইয়ের নিচে কিছু ওয়ার্ড নোটস আছে নীল কালি দিয়ে লেখা, সেগুলো খুব ভালো করে পড়বে। আর চাইলে, ইচ্ছে করলে তুমি পুরো টেক্সটটাও পড়তে পারো, খুব বড় নয়, মাত্র 15টা পাতা।